আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকেল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুন কারিকুলামের আলোকে নবম শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব স্মৃতিস্তম্ভ কবিতাটি। দেখো, তোমাদের বইয়ের যে স্মৃতিস্তম্ভ কবিতাটি আছে, স্মৃতিস্তম্ভ মানে হচ্ছে স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ, অর্থাৎ যুদ্ধে কেউ মারা গেছে বা কোনো আন্দোলনে মারা গেছে বা কোনো কিছু স্মৃতি রক্ষার্থে আমরা যে স্তম্ভটা তৈরি করি এটা বলা হয় স্মৃতিস্তম্ভ। যেমন আবু সাইদ এই যে 24-এর আন্দোলনে মারা গেছে, তার জন্য একটা স্তম্ভ বানাইছে বা চত্বর বানাইছে, এগুলো আবু সাইদ চত্বর এরকম টাইপের। আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু বেসিক জিনিস একটু পড়ে আসি। দেখো, এই স্মৃতিস্তম্ভ কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা একটু এখানে আমরা একটু পড়ি। দেখো, এই স্মৃতিস্তম্ভ নিয়ে প্রথম কবিতা, এই স্মৃতিস্তম্ভ কবিতাটি আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ নিয়ে লেখা প্রথম কবিতা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু স্মৃতি রক্ষার জন্য রক্ষার্থে কোনো কিছু নিয়ে লেখার প্রথম এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার হচ্ছে এটি। বা এরকম, দেখো, এটা 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে এই কবিতাটি লেখা হয়েছে। এবং এই যে কবি আলাউদ্দিন আল আজাদ, তিনি হচ্ছে একজন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তাহলে আমরা স্মৃতিস্তম্ভের চিত্র দেখি। এই স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে প্রথম স্মৃতিস্তম্ভ, এবং এটা যে ভেঙে ফেলছিল পাকিস্তান সরকার, এটার জন্যই মূলত এটা ভেঙে ফেলার প্রতিবাদেই কিন্তু এই কবিতাটা তিনি লিখেছেন। এবার আরও কিছু ইনফরমেশন আমরা একটু দেখি। দেখো, এই প্রেক্ষাপটটা আসলে দেখো, এই যে আমরা যদি আবার একটু ভালো করে দেখি, দেখো একদম উপরে যে লেখা আছে, এই যে এগুলোর দিকে একটু দাও। 21 ফেব্রুয়ারি, দেখো এই যে এখানে 21 ফেব্রুয়ারিতে মিছিলে গুলি করে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে মিছিলে গুলি করে সেখানে বরকত, রফিক, শফিউল মারা যায়। ঠিক আছে, শফিউল মারা যায় একদিন পরে, অর্থাৎ মারা যায় আবুল বরকত, রফিক উদ্দিন, জব্বর সহারা মারা যায় 23 ফেব্রুয়ারি। দেখো, 23 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ঢাকায় 21-এর প্রথম শহীদ মিনার তৈরি করেন। তো 21-এর প্রথম শহীদ মিনার তারাই প্রথম তৈরি করেন। তারপরে দেখো, 24 তারিখে নির্মাণ কাজ শেষ হলে শহীদ শফিউরের বাবা উদ্বোধন করেন। ঠিক আছে, আর 26 তারিখ এটা পাকিস্তান সরকার গড়িয়ে দেয়। তার মানে এই যে স্মৃতিস্তম্ভ আমরা ছবিটা একটু আগে দেখলাম, এটা এটা হচ্ছে 21 ফেব্রুয়ারির মিছিলে গুলি করার স্মরণে তৈরি করা। 23 ফেব্রুয়ারি এটা প্রথম এটা তৈরি করা হয়। 24 ফেব্রুয়ারি কাজটা শেষ হয়, 23 ফেব্রুয়ারি শুরু করলে 24 ফেব্রুয়ারিতে কাজটা শেষ হয় এবং ওই দিনই শফিউলের বাবা উদ্বোধন করে এবং 26 তারিখ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ মাত্র স্থায়িত্ব ছিল কয়দিন? 2 দিন। ক্লিয়ার? অর্থাৎ এই স্মৃতিস্তম্ভের স্থায়িত্ব ছিল তখন 2 দিন। তাহলে আমরা এই কবিতাটা পড়ার আগে কবি সম্পর্কে একটু পড়ে এসে দেখো, আলাউদ্দিন আল আজাদ। দেখো, এই যে আলাউদ্দিন আল আজাদ 1932 সালে জন্মগ্রহণ করেন, 2009 সালে মৃত্যুবরণ করেন। কবিতা, গল্প, নাটক, উপন্যাস রচনা করেন। তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে 23 নম্বর তৈলচিত্র। এটা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা 23 নম্বর তৈলচিত্র। এরপরে হচ্ছে কর্ণফুলী, ডানকর্ণা, আচ্ছা, ভোরের নদীর মোহনাই, তারপরে জাগরণ, নরককে লাল গোলাপ ইত্যাদি। আর তার যে এই স্মৃতিস্তম্ভ কবিতাটি, এটা মানচিত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানচিত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, এই যে এখানে এটা, অর্থাৎ এই যে কবি অর্থাৎ আলাউদ্দিন আল আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তিনি যখন কবিতাটা লেখেন তখন তিনি 2য় বর্ষ পড়েন এবং তখন কিন্তু তিনি এই ভাষা আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিলেন। এবার আমরা এই যে স্মৃতিস্তম্ভ কবিতাটা পড়ার আগে এই কবিতার একটু প্রেক্ষাপটটা একটু পড়ে আসি। দেখো, এই কবিতাটা যে লেখছে কোন প্রেক্ষাপটে, কেন লেখছে, তারপরে আমরা ধাপে ধাপে কবিতাটা পড়ব। দেখো, এই যে স্মৃতিস্তম্ভ কবিতাটি, এটা আমরা একটু পড়ে। দেখো, 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়। তারপরে দেখো, শাসক গোষ্ঠী সেই স্মৃতির মিনারটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তবে তারা ইটের তৈরি মিনার ভাঙতে পারলেও বাংলার 4 কোটি পরিবারের বাঙালির ঐক্যকে তারা ভাঙতে পারেনি। ঠিক আছে, তাদের চেতনাকে মুছে দিতে পারেনি, কেননা বাঙালি জাতির ভিত নড়বড়ে নয়, বেশ মজবুত, অর্থাৎ সবাই ঐক্যবদ্ধ ছিল। অতীতে অনেক রাজবংশ, অনেক মোগলরা, তারপর অনেক রাজবংশ লোক শত চেষ্টা করেও তাদেরকে ধ্বংস করতে পারেনি, অর্থাৎ বাঙালিদের। এদেশে বহুবার বহিঃশক্তির আঘাত এসেছে, তবে বাংলার
শ্রমজীবী সরল মানুষের ঐক্যবদ্ধ শক্তির সাথে কেউ পেরে ওঠেনি। তারপরে দেশের সম্মান রক্ষায় দেশমাতৃকার সন্তানেরা সর্বদা সতর্ক থাকে বলে এই জাতির কোনো ভয় নেই। তাছাড়া শহীদদের মৃত্যুর কোনো কান্নার জন্ম দেয় না এবং শক্তির জন্ম দেয়, অর্থাৎ কান্নার জন্ম না দেয় বরং শক্তির জন্ম দেয়। আচ্ছা, তাদের আত্মত্যাগ দেশবাসীকে প্রেরণা যোগায়, সমগ্র দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়। তাই ইট পাথরের মিনার ভাঙলেও এ দেশের গণমানুষের হৃদয়ে যে জোয়ার এসেছে তা মুছে ফেলা যাবে না। শহীদ মিনারের স্মৃতি এদেশের মানুষের মনে অম্লান হয়ে থাকবে আর শক্তি যোগাবে, অর্থাৎ সারা জীবন এটা স্মরণ হয়ে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা এই কবিতার আমরা প্রথম থেকে কবিতাটা পড়ব। তাহলে আমরা অলরেডি দেখছি এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। তাহলে এই কবিতাটা পড়ব এবং এই কবিতার ব্যাখ্যা সহ আমরা প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যাটা আমরা বুঝবো এবং এর প্রেক্ষাপটটাও দেখব। দেখো, প্রথম আমরা যেটা পড়ব, স্মৃতির মিনার। দেখো, স্মৃতির মিনার, স্মৃতির মিনার বলতে স্মৃতি রক্ষার্থে যে মিনার বা স্মৃতিসৌধ যাই বলে ভেঙেছে অর্থাৎ স্মৃতির মিনার ভেঙেছে তোমার, অর্থাৎ তোমার স্মৃতির মিনার ভেঙে গেছে। অর্থাৎ বলতেছে ভয় কি বন্ধু, অর্থাৎ ভয় শঙ্কা কি তোমার বন্ধু। আমরা এখনও 4 কোটি পরিবার, তখন এই যে ভাষা আন্দোলনের সময় বাঙালিরা 4 কোটি ছিলাম, আমরা বাংলাদেশের মানুষের 4 কোটি ছিলাম। বলো, তোমার স্মৃতির মিনার ভেঙে দিয়েছে, তোমার ভয় কিসের? একতা তো ভাঙতে পারে না, তাই না? খাড়া, অর্থাৎ খাড়া রয়েছে তো, দাঁড়ানো বা সোজা বা প্রস্তুত। এখানে বলছে আমরা প্রস্তুত আছি তো 4 কোটি পরিবার। বলতে স্মৃতির মিনার ভেঙে দিয়েছে, কিন্তু বন্ধু ভয় কি? আমরা তো এখনও 4 কোটি পরিবার প্রস্তুত আছি, দাঁড়িয়ে আছি, সোজা আছি, সজাগ আছি। ঠিক আছে? যে ভিত হচ্ছে কোনো দালানের যে অংশ মাটিতে থাকে, অর্থাৎ ভিত হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিং তুললে মাটির নিচে একটা কি দেওয়া লাগে না, এটার বলে ফাউন্ডেশন, যে মাটির নিচে যে ভিতটা তৈরি করে। যে ভিত কখনো কোনো রাজন্য মানে হচ্ছে রাজা বা রাজবংশ বা মুঘল শাসন, এদের কথা বোঝানো হয়েছে। বলছে এই বাঙালি জাতিদের যে ভিত, তাদের যে একটা ভিত্তি বা তাদের যে একটা শক্তি, এরা কোনোদিন পারেনি ভাঙতে, অর্থাৎ এই কোনো রাজারাই ভাঙতে পারেনি। অর্থাৎ বাঙালি জাতিদের যে ঐক্যবদ্ধ শক্তি, তাদের যে ভিত্তি, তাদের এরা কোনো রাজারা আজ পর্যন্ত ভাঙতে পারেনি। ঠিক আছে? আচ্ছা, হীরের মুকুট। দেখো, হীরের মুকুট, নীল পরোয়ানা হচ্ছে লিখিত আদেশ। ধরো আমি আদালতে যেন কারো ফাঁসি দিলে একটা লিখিত আদেশ দেয় যে তার মৃত্যুদণ্ড হয়েছে, তার 5 বছরের সাজা হয়েছে, বাইরে হয়েছে, এরকম। তাহলে বলতে চাই হীরের মুকুট, নীল পরোয়ানা, অর্থাৎ হীরের মুকুটে নীল পরোয়ানা, খোলা তরবারি। কী করে তরবারি? খোলা তরবারি। দেখো, এগুলোর প্রেক্ষাপটে কেন বলতেছে এই খোলা তরবারি, এইসবগুলো কেন বলতেছে দেখো, এখানে বুঝবা। খুরের জটিকা দোলায় চূর্ণ। অর্থাৎ এই খুর বলতে ঘোড়ার খুর বলতেছে, ঘোড়ার পায়ের নিচের যে অংশটা, পায়ের নিচে খুর, অর্থাৎ এটা হচ্ছে গবাদি পশুর পায়ের নিচের অংশ, যে কোনো গবাদি পশুর পায়ের নিচেই হতে পারে। কিন্তু যেহেতু আমরা ওই জায়গায় রাজাবাসাদের তলোয়ার এটা বলতেছি, এই প্রেক্ষাপটে হচ্ছে এই খুর বলতে ঘোড়ার খুর, কারণ যেহেতু এরা অনেক শাসন করার সময় তখন ঘোড়ার পিঠে চড়ে কিন্তু অনেক উন্মুক্ত তলোয়ার নিয়ে চাষাদের উপর অত্যাচার করতো, জমিতে এটাই বলছে। দেখো, প্রেক্ষাপটটা পড়লে বুঝবা। দেখো, খুরের জটিকা দোলাই চূর্ণ, অর্থাৎ জটিকা মানে হচ্ছে এখানে ঝড়, জটিকা মানে ঝড়, আর খুর বলতে ঘোড়ার খুর বোঝাচ্ছে। চূর্ণ মানে হচ্ছে ঘোড়াই পরিণত হয়, অর্থাৎ কি জানি বলে, ঘোড়া যখন চলতে থাকে তখন পায়ের যে পায়ের দোলায় কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অনেক কিছু মানে পায়ের নিচে পড়ে। ঠিক আছে? এটাই বলছে যে পদপ্রান্তে, অর্থাৎ পদপ্রান্ত মানে সে চরণতলে, অর্থাৎ ঘোড়ার পায়ের নিচে যা পড়ে, অর্থাৎ পায়ের নিকটবর্তী স্থান বা পায়ের কিনারা, ক্লিয়ার, গুরু হয়ে যায়। যেমন তোমাকে আমি এরকম ইয়াগুলো দেখাই। দেখো, খুঁটটা আসলে কি? খুঁটটা হচ্ছে এই যে ঘোড়ার পায়ের নিচে যে অংশটা, এটা বলে এই যে খুর। এইগুলো তাহলে ঘোড়া যখন অনেক দ্রুত চলতে থাকে তখন এই পায়ের নিচে এগুলো কি হয়ে যায়, একদম সাউন্ড হতে থাকে, ক্লিয়ার। আর সব কিছু মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, এবার এটা তো হচ্ছে এই যে ইয়ারা আছে, যারা রাজা বাদশাহ অর্থাৎ আছে, তারা কি করতো, এই যে চূর্ণ বিচূর্ণ করে কি করতো, রাস্তা দিয়ে দোলা এরকম এই যে ঘোড়া দিয়ে পদদলিত করতে করতে সামনের দিকে এগিয়ে যেত মুক্ত তলোয়ার নিয়ে, এবং কি করতো, হাজনা আদায় করতো, এটা ওটা করতো। কিন্তু বাঙালিরা কি করতো দেখো, যারা বুনি মানে বপন করে, যারা বুনি যারা ধান বপন করে, ক্লিয়ার। তাহলে এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষদের কথা বলছে। কারা? এই শ্রমজীবী মানুষরা, যারা এরকম করে, শ্রমজীবী মানুষরা। তারপরে গুণ হচ্ছে নৌকা টেনে নেওয়ার দড়ি, যে দড়ি, গুণ টানে, অর্থাৎ নৌকা যে টেনে নিয়ে যাওয়া হয়, এই যে দড়িটা নিয়ে
অর্থাৎ এনে খেতে খাওয়া কৃষি শ্রমিকদের বলতেছে, কৃষক শ্রমিকদের কথা বলছে। আর তুলি হাতিয়ার, আর তুলি কি হাতিয়ার, হাতিয়ার মানে হাতে বহন করার যে অস্ত্র, আর তুলি হাতিয়ার। এরপরে তার মানে কি ডান বুনি, তারপরে গুণ টানি, নৌকার দড়ি টানি, তারপরে হাতে আনি হাতিয়ার মানে কি করা, চাষাবাদ করার জন্য হাতিয়ার লাগে। হাপড় চালায়, হাপড়, এই হাপড়টা কি জানো তোমরা, যখন ওই যে কামারের দোকানে যাবা, কামারের চুল্লিতে বাতাস দেওয়ার জন্য এক ধরনের দেখবা নলযুক্ত চামড়ার থলে ব্যবহার করে, এটার মধ্যে খালি কামার এক হাতে টান দেয়, আরেক হাতে দেখবা অন্য একটা কাজ করে। দেখো তোমরা, আমি ছবিটা দেখাই হাপড়ের দেখো, এই যে এখানে ছবিটা দেখলে বুঝবা, এই যে তোমার এখানে কামার কি করতেছে দেখো, এই যে কামার, একজন কামার এনে কাজ করতেছে দেখো, এই কামার। আর এই যে এটা হচ্ছে আমরা এখন যেটা পড়লাম, দেখো এই যে উনি হাত দিয়ে টানতেছে এরকম, আর এই যে এখানে কি করতেছে, তখন এই আগুন জ্বলতেছে, এদিক দিয়ে বাতাস বের হইতেছে। ক্লিয়ার? এটা বলে হাপড়। দেখো এই যে আরেক, এই যে এখানে দেখো একটা কামার, দেখো আবার এটা এই চিত্রটা দেখো, এই যে কামার কি করছে, এই হাত দিয়ে দেখো টানতেছে, তাহলে কি করতেছে, এই হাত দিয়ে টানতেছে, আর এদিক দিয়ে কিন্তু এই গরম করতেছে, আগুনের গরম করতেছে, আর এই যে বের করতেছে, বাতাস বেরোতেছে, আর কয়লাগুলো আরো ভালো করে জ্বলতেছে। ক্লিয়ার? তারপরে দেখো আমরা এরকম সামনের এগুলো দেখি। তারপরে এই যে বলছে হাপড় চালাই, মানে হাপড় বলছে ওই নলযুক্ত যেটা, এটা বলে হাপড়। ঠিক আছে, হাপড় চালাই। ওকে, আচ্ছা। সরল নায়ক দেখো, সরল নায়ক আমরা জনতা, অর্থাৎ বলতেছে শ্রমজীবী যে মানুষগুলো আছে, যারা কি করছে, দান বুনে, গুণ টানে, এরপরে তুলি হাতিয়ার দিয়ে বহনযোগ্য দিয়ে শ্রমজীবী মানুষ যারা বহনযোগ্য, তারপরে যারা হাপড় চালায়, এরাই হচ্ছে সরল নায়ক। আমরা জনতা, আমরাই জনতা, সেই অনন্য মানে হচ্ছে, তুমি মনে রাখবো, অতুলনীয় বা অনুপম, সে তারাই অনন্য, অর্থাৎ অতুলনীয়, অভিন্ন। কেন বলো? কারণ ওই যে যা জমিদাররা আছে, যে জমিদাররা কি করে, আসা তোমার শুধুমাত্র খাজনা তুলে এটা করে, কিন্তু আমরা সবাই কি, যে শ্রমজীবী মানুষ আছে, আমরা বীজ বপন করি, আমরা এরকম সকল কাজগুলো আমরাই করি, আমরা সকল প্রতিবাদ একসাথে করি। তাহলে আমরাই হচ্ছে সরল নায়ক, অর্থাৎ আমরা হচ্ছে এই শ্রমজীবী মানুষরাই হচ্ছে বাঙালি জাতির নায়ক, তারাই হচ্ছে অতুলনীয়। তারপরে বলতেছে দেখো, ইটের মিনার ভেঙেছে বাঙ্গু, কথা তো বলতেছে ইটের মিনার ভেঙেছে বাঙ্গু, ভয় কি বন্ধু কথাটা কিন্তু আগেও একবার পাইছি, আবার এরকম পাইলাম। ভয় কি বন্ধু, দেখো একবার আমরা, দেখো একবার বন্ধু, দেখো একবার আমরা জাগরি মানে হচ্ছে আমরা ঘুমহীন, অর্থাৎ 4 কোটি পরিবার আমরা ঘুমহীন, 4 কোটি পরিবার আমরা এখনো জেগে আছি, আমাদের এটা ইটের ভাঙ্গে ফেলছে, এটা কোনো সমস্যা নেই, আমরা তো জেগে আছি, আমরা তো বেঁচে আছি, আমরা প্রতিরোধ করবই করব। তাহলে দেখো এই যে আমরা এই লাইনগুলো পড়ছি, তাহলে এই লাইনগুলোর কি ব্যাখ্যা, আমরা এই ব্যাখ্যাটা একটু পড়ে আসি। তাই এতক্ষণ আমরা যে লাইনগুলো পড়ছি, এই লাইনগুলোর ব্যাখ্যাটা আমরা একটু পড়লে এখন দেখবো একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আরও। তাহলে এখানে বলতেছে এই যে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি উদ্দেশ্যে নির্মিত যে শহীদ মিনার তৎকালীন পাকিস্তানের নির্দেশে, মানে অর্থাৎ পাকিস্তান শাসকদের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এতে বাঙালি দমে যায়নি, কোনো ভয়ও ছিল না তাদের, কারণ তারা 4 কোটি পরিবারের ঐক্যবদ্ধ চেতনা, তাদের মজবুতের ভিত তাদের কোনো রাজবংশের কি করতে পারে নাই, দেখো রাজবংশের এই যে লোক ভাঙতে পারেনি। এদেশে মুঘলরা শাসন চালিয়েছে, ইংরেজরা ইংরেজদের শাসন ও অত্যাচার চলছে, বহিরাগত এমন আরও অনেক হানাদার এদেশে থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। তারপরে দেখো, এদের রক্ষা করেছে দেশের শ্রমজীবী মানুষগণ, অর্থাৎ এদের থেকে এরকম দেখো, এদেরকে অর্থাৎ রক্ষা করেছে কারা, শ্রমজীবী মানুষগণ, অর্থাৎ এই দেশটারে রক্ষা করছে শ্রমজীবী মানুষগণ। যুগে যুগে তৃণমূল পর্যায় থেকেই অত্যাচারী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছে, অর্থাৎ গ্রামগঞ্জ থেকে ঐক্যবদ্ধ হয়েছে, গ্রাম তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে একসময় শত্রুরা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এদেশের বীর সন্তানেরা দেশমাতাকে রক্ষা করার জন্য সদা জাগ্রত থাকে। ক্লিয়ার? তাই বলতেছে ইটের মিনার ইটের তৈরি মিনার ভাঙলেও তাদের কোনো ভয় নেই, কারণ মনোবল তো ভাঙতে পারে না শত্রুরা এখনও 4 কোটি পরিবারের মনোবল ভাঙতে পারে না। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো দ্বিতীয় স্টেপটা,
এ কোন মৃত্যু অর্থাৎ বাসার জন্য মৃত্যু দেওয়া মরণ হওয়া লাগে, বা এ কোন মৃত্যু অর্থাৎ বাসার জন্য মানুষের নিজের বাসায় কথা বলবে এর জন্য মৃত্যুবরণ করা লাগে, অর্থাৎ বাসার জন্য মৃত্যু। এ কোন মৃত্যু বলতে এ বাসার জন্য মৃত্যু। কেউ কি দেখেছে মৃত্যু এমন, অর্থাৎ বাসার জন্য কোনো জাতি কি আজ পর্যন্ত দেখছে বাসার জন্য জীবন দিচ্ছে? পৃথিবীর কোনো দেশ, বাঙালি ছাড়া কোনো দেশ বাসার জন্য জীবন দিছে এমন কোনো নজির নাই। তাহলে এটাই বলছে, এখানে কবি বলতেছে এ কোন মৃত্যু অর্থাৎ ভাষার জন্য মৃত্যু, এটা কোন মৃত্যু, কেউ কি দেখেছে এমন মৃত্যু? শিওরে, শিওরে হচ্ছে মাথার কাছে, শিওরে হচ্ছে মাথার কাছে, শিওরে যাহার যাহার উঠে না কান্না, অর্থাৎ এই মৃত্যু দেখেও কি করো না, কারো মনে কোনো কান্না আসে না। কান্না আসলে তো ভয়, কান্না আসে না, ঝরে না কোনো অশ্রু, চোখ দিয়ে কোনো অশ্রু ঝরে না, কারণ সবাই প্রতিবাদী, সবাই কি প্রতিবাদী, তাদের চোখে আর কোনো কান্না নাই, তারা সবাই হচ্ছে জ্বরে, শুধু তাদের চোখ দিয়ে অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি, অবধি মানে হচ্ছে পর্যন্ত, হিমালয় থেকে সাগর অবধি সাহস বরং সকল বেদনা, বেদনা মানে হচ্ছে দুঃখ, হয়ে উঠে এক পতাকা রং, অর্থাৎ আমাদের যে হিমালয় থেকে সাগর পর্যন্ত যে আমরা হচ্ছে সাহসী, অর্থাৎ এত সম্পূর্ণ আমাদের সাহস, আমরা করেছি বড় সাহস বলতে পারো। সকল বেদনা, সকল যে দুঃখ কষ্টে আমরা হয়ে উঠেছে এক পতাকার রং, অর্থাৎ দুঃখ কষ্টে সব কিছু পতাকার রং। কেন পতাকার রং লাল, আমরা ও রক্ত দিতেছি, লাল রক্ত দিতেছি, ক্লিয়ার, অর্থাৎ পতাকার রং। এ কোন মৃত্যু, আবার কবি বলতেছে এটা কোন মৃত্যু, এই কথাটা কিন্তু দুইবার বলছে, একবার বলছে আবার এখানে বলছে এ কোন মৃত্যু, কেউ কি দেখেছো বা দেখেছে মৃত্যু এমন, অর্থাৎ এমন বাসার জন্য যে মৃত্যু বরণ করা লাগে, এই এমন কি কেউ কি দেখেছে, কোনো জাতি দেখেছে? বিরহে অর্থাৎ দুঃখে, বিরহে মানে দুঃখে, যেখানে নেই হাহাকার, অর্থাৎ কেউ কষ্ট, অর্থাৎ একজন মারা যাচ্ছে কারো মনে কোনো হাহাকার নাই, হাহাকার করলে তো মনোবল ভেঙে যাবে। অর্থাৎ আমরা কেন হাহাকার করব, কারণ আমাদের ভাই যেমন আমাদের ভাই শহীদ হইতেছে, আমাদের ভাইরা অন্যায়ের প্রতিবাদ করে মারা যাচ্ছে, এই জন্য কারো কোনো হাহাকার নাই, বরং আরও আমরা ঐক্যবদ্ধ হইতেছি, ক্লিয়ার। তারা বলতে দুঃখ বিরহে যেখানে নেই হাহাকার, দুঃখ কষ্ট নেই, অর্থাৎ কেন, কারণ আমরা আমরা দেশের জন্য জীবন দিতেছি। কেবল সেতার, কেবল সেতার মানে সেতার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে আমরা সেতারটা একটু দেখে আসি, দেখো সেতারের ছবিটা একটু দেখে আসি, তাহলে বুঝবা যে সেতারটা আসলে কি। তাহলে এই হচ্ছে আমাদের এই যে দেখো সেতার, এই যে মানুষের হাত, এই হাতে যেটা আছে এটা হচ্ছে কেবল, এটা হচ্ছে সেতার, মানে সুন্দর যে সেতার হলে দিয়ে কী করবে, গান, আমরা একটু আগে আমরা যে গান করব, সেতার দিয়ে যখন কখনো যদি গান গাই তাহলে আমরা সুন্দর কণ্ঠে সুন্দর গানগুলো হবে। দেখো কেবল সেতার হয় প্রতাপের, প্রতাপের এই প্রতাপ অর্থ সে ঝর্ণা, আর মোহনীয় মানে মহান, ঝর্ণা মহান, অর্থাৎ দ্বারা মানে হচ্ছে প্রবাহ, অর্থাৎ বলতেছে এই সেতারের মতো কী করতেছে, সেতারা যেমন সুন্দর সুন্দর সেতারা দিয়ে যেন অনেক সুন্দর, মানে গানের বাদ্যযন্ত্র সাউন্ড মিশ্রিত হয়তো সুন্দর লাগে, তেমনি প্রতাপে মোহনীয় দ্বারা, অর্থাৎ ঝর্ণার যে মহান প্রবাহ, সুন্দর প্রবাহ, অনেক কথাই পদাতিক, পদাতিক মানে পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্য, পদাতিক অর্থাৎ পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্য, অর্থাৎ পদাতিক, আমরা পদাতিক। আর আরেকটা জিনিস এগুলো দেখো, এই যে পায়ে হেঁটে যে যুদ্ধ করে, আরেকটা হচ্ছে এই জিনিসটা আমরা আগে একবার দেখে আসি, আরেকটা হচ্ছে বেহালা, এই বেহালাটাও আমরা একটু দেখে আসি, দেখো চিত্রটা, তারপর আমরা একসাথে পড়ে ফেলবো। দেখো এই যে এটা তো আমরা অলরেডি এরকম এরকম, এটার বলে পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে এটার বলে পদাতিক সৈন্য, ঠিক আছে, পদাতিক। আর এটা হচ্ছে আমাদের সেই বেহালা, ঠিক আছে, বেহালা। তাহলে অলরেডি তোমরা এবার আমরা এই লাইনগুলো একটু পড়ি, দেখো বলতেছে প্রতাপের এরকম, দেখছে পদাতিক, পদাতিক মানে হচ্ছে পায়ে হেঁটে তারা যুদ্ধ করে। ঋতু কলমেরে দেয় কবিতার কাল, কাল মানে সম্ভব এখানে কবিতার কালই, অর্থাৎ এই পদাতিক মানুষরা যারা যুদ্ধ করে, এই সময় এই যুদ্ধ করার সময় রক্ত দেয়, এই রক্ত দিয়েই আমরা কবিতাগুলো লিখি, বা এইগুলো দিয়ে আমরা কবিতা লিখি, বা আমাদের এই কলমের কালিগুলো, এই যে কলমরে অর্থাৎ কলমের কালি হচ্ছে, কালি হিসেবে এই রক্তগুলি আমাদের কলমের কালি হিসেবে আসে, ক্লিয়ার। তারপরে আমাদের যে এই অনুপ্রেরণাগুলি আমাদের কলমের কালি হিসেবে আসে, ক্লিয়ার, কোনো একটা জিনিস এদের থেকেই তো আমাদের অনুপ্রেরণা আসে। তাহলে আমরা এটা পিওর ব্যাখ্যাটা এবার আমরা চলো দেখে আসি। দেখো আমরা এই যে প্যারাটা এখন পড়ছি, এই প্যারাটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি, তাহলে বুঝবা। দেখো শহীদদের, দেখো এই শহীদদের এই মৃত্যু বলতেছে, এই শহীদদের এই মৃত্যু ভিন্নধর্মী, কারণ কেন ভিন্নধর্মী, কারণ এনে এনে ভিন্নধর্মী বাসার জন্য জীবন দিয়েছে, নর্মাল কোনো এরকম না। তারপরে এখানে তাদের লাশের শিওরে কোনো কান্নার রোল ধ্বনিত হয় না, অর্থাৎ কোনো কান্নার রোল ধ্বনিত হয় না, কান্না করে না কেউ দেখা, বরং সমুদ্র হিমাচল, অর্থাৎ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত ব্যাপী যে বেদনা ছড়ানো,
তা হয়ে ওঠে একটি পতাকার রং। অর্থাৎ আমরা একদম জন্মলগ্ন থেকে কষ্টে কষ্টে জর্জরিত, এই জিনিসটার কথা এনে বলছে। আর সমুদ্র হিমালয়, মানে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত এরকম, যা মৃত্যুর গভীর তাৎপর্য বহন করে। এই মৃত্যুবাহিত শক্তি বাঙালি চেতনাদীপ্ত নির্ভীক সত্তার কী করছে, উন্নীত করেছে। মাতৃভাষার জন্য 21-এর এই আত্মদান দেখো। তারপর বলতেছে এর কোনো বেদনা বা হাহাকার নয়, অর্থাৎ এগুলো এই যে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, এটা যেন কোনো হাহাকার নয়, কষ্ট নয়, বরং তা হয়ে উঠেছে কবিতার লেখার উৎস। এই যে রক্ত হয়েছে, এটি কবিতার লেখার উৎস, যা জলপ্রপাত মানে হচ্ছে ঝর্ণার মতো ঝরে পড়ছে। অর্থাৎ ঝর্ণার থেকে যেমন পানি ঝরে পড়ছে, ঠিক কবিতার লেখনের মাধ্যমে এগুলো ঝরে পড়ছে, তাদের এই যে এই কষ্টগুলো এরকম, ঠিক আছে। তারপর দেখো, বয়ে যায় মহৎ সংকল্পের স্রোত দ্বারা, তখন শুরু হয় কবিতা রচনা। তখন শুরু হয় কি, কবির কবিতা রচনা। এ যেন এক নতুন ঋতুর আবির্ভাব হয়েছে, যেখানে প্রকৃতি এবং মানুষ এক হয়ে গেছে। প্রকৃতি ও মানুষ কি হয়ে গেছে, এক হয়ে গেছে। প্রকৃতি এবং মানুষ এক হয়ে গেছে, এরকম। আচ্ছা, তারপরে আমরা লাস্ট প্যারাটা একটু আমরা দেখে আসি। তারপর দেখো কি বলছে, ইটের মিনার ভেঙেছে ভাঙুক। এই কথাটা কয়েকবার আছে, এটা মনে রাখবা। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। অর্থাৎ আমরা ইটের মিনার ভেঙে গেছে, ঠিক আছে, একটি মিনার গড়েছি আমরা, ঐক্যবদ্ধের যে মিনার গড়েছি, 4 কোটি পরিবার মিলে আমরা ঐক্যবদ্ধ মিনার গড়েছি। আর ঠিক আছে, বেহালার সুরে, অর্থাৎ বেহালা আমরা কিন্তু দেখাইছি, বেহালা মানে বাদ্যযন্ত্র, ওই যে বাদ্যযন্ত্র। রাঙ্গার হৃদয়ে বর্ণমালায়, অর্থাৎ ভাষা আন্দোলনের যে বর্ণমালা বুদ্ধারা বলেছে, ভাষা আন্দোলনের জন্য কি, ভাষার জন্য আন্দোলন হয়েছে না, এই 52 ভাষা আন্দোলন বর্ণমালায়। অর্থাৎ বলছে আমাদের ইটের মিনার ভেঙে দিচ্ছে ভাঙুক, একটি মিনার তো আমরা গড়েছি ঐক্যবদ্ধ মিনার। বেহালার যে সুর, রাঙ্গার হৃদয়, অর্থাৎ হৃদয়ের বর্ণ লেখা, অর্থাৎ ভাষা আন্দোলনের যে কথা বলতেছে। পলাশের আর পলাশ লাল রঙের না, লাল রঙের যে পলাশ, কি লাল রঙের পলাশের, আর রামধনু হচ্ছে রংধনু, রামধনু মানে হচ্ছে কি রংধনু, তাহলে রামধনু মানে হচ্ছে রংধনু, ঠিক আছে। রামধনু মানে হচ্ছে রংধনুর গভীর চোখে তারাই, অর্থাৎ গভীর চোখে আমরা তারাই আমরা এরকম বলি। তাহলে পলাশের রঙও লাল, রক্তের রঙও লাল, রামধনু হচ্ছে বিভিন্ন রঙের গভীর চোখে তারাই। কি বলছে দেখো, দ্বীপ হচ্ছে নদীর চর। ধরো এটা একটা নদী, এই একটা নদীর মধ্যে কোনো একটা মানে এই চর বাইসা উঠছে, যেখানে মানুষ বসবাস করতে পারে, ঠিক আছে, এইগুলোর বলা হচ্ছে দ্বীপ চর। ক্লিয়ার? তারপর দেখো এই যে দ্বীপ মানে হচ্ছে নদীর যে চর, দ্বীপ মানে হচ্ছে নদীর যে চর। অর্থাৎ বলছে দ্বীপ হয়ে বাসে যাদের জীবন, অর্থাৎ যাদের জীবনের কোনো ভরসা নাই, কোনো এরকম নাই, দ্বীপ এখন দ্বীপটা আছে, কখনো আবার কি বেসে যাবে। দ্বীপ হয়ে বাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম। দেখো আমরা ভাষা আন্দোলনে যারা মারা গেছে, তাদের নামটা কিন্তু সবসময় আমাদের মনে বাসে, সবসময় তাদেরকে এরকম বেসে থাকে আমাদের মনে, যেমন দ্বীপ যেমন বেসে থাকে, নদীর চর যেমন বেসে থাকে। এঁকেছি প্রেমের ফেনিল হচ্ছে ফেনাযুক্ত, শিলাই মানে হচ্ছে পাথর, অর্থাৎ প্রেমের ফেনিল শিলাই, অর্থাৎ প্রেমের ফেনাযুক্ত পাথর, অর্থাৎ প্রেমের পাথরে আমরা তাদের নামগুলো এঁকে রাখছি, সবসময় তাদেরকে মনে পড়ে তোমাদের নাম, অর্থাৎ তাদের ভাষা শহীদদের নাম, ঠিক আছে। তারপরে বলতেছে দেখো, তাই আমাদের হাজার মুঠির বজ্র, অর্থাৎ হাজার মানুষের মুষ্টিবদ্ধ যে বজ্র শক্তি, অর্থাৎ শিখরে, অর্থাৎ চূড়াই, শিখর মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ, সবচেয়ে উঁচু জায়গা, এটা সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর মানে হচ্ছে সূর্য। অর্থাৎ বাঙালি জাতের 4 কোটি মানুষের কত 8 কোটি হাত না, 4 কোটি মানুষের 8 কোটি হাতের যে ঐক্যবদ্ধ যে শক্তি, যে শপথের যে শক্তি, ভাস্কর সূর্যের মতো, এগুলো জ্বলে শুধু এক শপথের ভাস্কর সূর্য। সবাই ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিজ্ঞা করি। দেখো এটা আমরা পিওর ব্যাখ্যাটা আমরা একটু পড়ে আসি। দেখো বলতেছে, দেখো শাসকরা বাঙালির ইট পাথরের গড়া স্মৃতিস্তম্ভ ভাঙলেও তাদের একত্রিত শক্তির প্রজ্বলিত আলোকে নেভাতে পারবে না। 21-এর আত্মত্যাগে অনেক গল্প কবিতা রচিত হতে থাকে। শিল্পে সাহিত্যে 21-এর চেতনার যথার্থ প্রতিফলন দেখা যায়। শহীদেরা এই জীবন সমুদ্রে এক একটা দ্বীপ সদৃশ, যারা মৃত্যুকেও অমর ও জাগ্রত। তাদের সংগ্রামী চেতনার ও মনোবলের সঙ্গে বাঙালি জীবনের পরিচয় ঘটে। তারা মানুষের হৃদয়ে
তীর মতো জেগে থাকে, তাদের চেতনার স্পর্শে সকলেই জেগে ওঠে। তাদের যখন আমরা ভাষা আন্দোলনের কথা মনে করি, যখনই আমরা আবু সাইদের কথা মনে পড়তেছি, এই যে 24 আন্দোলন, তখন আমাদের মধ্যে একটা শক্তি জেগে ওঠে না, এটাই বলতেছে। তখন প্রতিটি বাঙালি হয়ে যায় একটি শপথের ভাস্কর্য, অর্থাৎ শপথের ভাস্কর, ক্লিয়ার? শপথের সূর্য, অগ্নি, ক্লিয়ার? আশা করি তোমরা অলরেডি কবিতাটা বুঝেছো। এই কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কবিতার ব্যাখ্যাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর শেষবারের মতো তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের বইয়ের যে তোমাদের বার্ষিক পরীক্ষার যতগুলো কবিতা আছে, সবগুলো কবিতার ব্যাখ্যা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।